বাবা, তোমার কথা মতো আজকে চলে এলাম আমরা। আজ কিন্তু একটা জমিয়ে ভূতের গল্প চাই, বুঝলে? একদম, তোরা যা বলবি। আজ তাহলে শোনাই এক মৃত্যুপুরীর ইতিকথা। গল্পের নাম তো শুনে মনে হচ্ছে বেশ ভালো গল্প, কিন্তু মামা আদৌ কি সেরকম গল্প, নাকি গড়ে বাঁধাসেই তোমাকে ভূতে ধরলো আর তুমি পালিয়ে বাঁচলে? সেটা তো তোরা গল্প শুনেই বুঝতে পারবি। যাই হোক, এবার বেশি দেরি না করে চল গল্পটা শুরু করি। তখন 1987 সাল। গেলাম মানিকগঞ্জ, সুবিশাল ইমারত আর ঐতিহাসিক স্থাপত্যে ভরা এক স্থান। আমি ফটোগ্রাফি করতাম। মানিকগঞ্জ এর আগেও আমি বার কয়েক গিয়েছিলাম, সে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ অফিসের কাজে। এবার নিজের ইচ্ছে মতো করে সেই ইতিহাস জড়িত জমিদার বাড়ি, সেকালে রাজরাজরাদের প্রাসাদগুলির কিছু একসাথে কোলাজ করব, এই প্ল্যান ছিল। সেখানে মানিকগঞ্জে বছর 26-এর মহিদুদের সাথে আমার বেশ বনিবনা হয়ে উঠেছিল আগে। ওখানে গেলে ওর বাড়িতেই উঠব, একদম বাধা ধরা ছিল। আসলে আমিও তখন ওর মতোই নেহাতি কাঁচা, তাই কোথাও যেন গঙ্গা পদ্মার মিলনটা অচিরেই ঘটেছিল। সেবার বৈশাখ মাস, ঝড় জলের সময়। পদ্মা নদীর বুক দিয়ে নৌকায় করে চলেছি মহিদুদের বাড়ি। ঘাটের কাছে নৌকা বেঁধে মাঝি বললে, নামেন বাবু, মানিকগঞ্জ আইসা গেছে। হ্যাঁ, এই নাও তোমার ভাড়াটা। নৌকো থেকে নেমে মহিদুলের বাড়ির পথে হাঁটা দিতে প্রবল বৃষ্টি, সঙ্গে করে ছাতা আনতেও ভুলে গেছি। এদিকে সাথে সদ্য কেনা জাপানি ক্যামেরা। কয়েক ফোঁটা জল পড়লেই আর রক্ষে নেই। কোনো রকমে একটা টিনের চালার নিচে আশ্রয় নিলাম। কি মুশকিল, এখনো তো প্রায় মিনিট 10-এর পর। জানি না এ বৃষ্টি কখন থামবে। হঠাৎ অদূরে একটা আলোর ঝলক। আরে, এই যে একটা আস্ত ফোর্ড গাড়ি, তা আবার এই গ্রামের রাস্তা। যাকে কোনো রকমের গাড়িটাকে দাঁড় করাতে পারলেই বাঁচি। গাড়িটা 2-3 হাত দূরত্বে আসতে ওটা এমনিতেই থেমে গেল। হাত দেখানোর প্রয়োজন পড়ল না। গাড়ির ভিতর থেকে এক ভদ্রলোক মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলে, কোথায় যাবেন? ওই নিমতা গ্রাম। আসেন আসেন, আমি ওইদিকে যাচ্ছি। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমি নীলকান্ত তালুকদার, কলকাতা থেকে আসছি। এই ফটোগ্রাফি করি আর কি। আচ্ছা, আপনি ফটোগ্রাফার? এ তো বেশ ভালো কথা। তা আপনি যাবেন কোথায়? এই মহিদুলের বাড়ি, এই গ্রামের পূব দিকটায়। ও মহিদুল, বলেন কি? ও তো আমার বাড়ি দেখাশোনা করে। ওর বাড়ি কি কাজ? এই দেখুন, আমার নাম খানাই যে কওয়া হয়নি। আমি হলাম প্রেম, এই জমিদার বাড়ির 7ম বংশধর। আপনি জমিদার বাড়ির ছোট ছেলে প্রেম? ও, এর আগে কতবার চেষ্টা করেছি আপনাদের বাড়ির অন্দরের কিছু ফটোগ্রাফ তোলবার জন্য, কিন্তু সেরকম কাউকে পাইনি পারমিশন নেবার জন্য। তো আপনি যদি বলেন। বেশ, তো কাল চলে আসুন মহিদুলের সাথে সকাল সকাল। গোটা দিন খাওয়া দাওয়া কথাবার্তা হবে, ছবি টবি তুলবেন। ব্যাস, ওই দেখুন মহিদুলের বাড়ি এসে গেছে। আচ্ছা, ধন্যবাদ, তাহলে আসি এখন। মহিদুল, আরে মহিদুল, কি হলো? দরজাটা খোল। আরে দোস্ত, আইসো আইসো, ভেতরে আইসো। তোমার চিঠি তো গত পরশু পাইলাম, তবে ভাবি নাই তুমি এখনই আইসা পড়বে। তবে মহিদুল, কেমন চমক দিলাম? চমক তো খাইছি জোর। বেশ, কিন্তু এখন তো এই বৃষ্টিতে না ভিজে আইলা কেমনে? ওই যে তোমাদের জমিদার বাড়ির ছোট ছেলে প্রেম গাড়ি করে যাকে বলে রাজার মতো নামিয়ে দিল। চিঠিতে বলনি তো তুমি ওনার বাড়ি কাজ ধরেছো? না দোস্ত, বেশি দিন হয় না, এই সবে মাস দেড়েক হয়েছে কাজে যোগ দিয়েছি। জানো, ওনার বাড়ির অন্দরমহলের ছবি তোলার অনুমতিটা এবার পেয়েই গেছি। তবে একটি দিক তো পুরোটাই তোমার। যা, তুমি যে কি বলো না। যাকে অনেক দূর থেকে এসছো, এবার চলো তো, খেয়ে নেবে, চলো। বাবু, বাবু, আমি কিছু করিনি বাবু। বাবু, ছেড়ে দিন, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। চুপ কর হারামজাদা, অন্যায় করে আবার গলা বাজি। এই কি আসিস? কি সইখানা করিয়ে হাত পা বেঁধে চলে ফেলে দে। সকাল হতেই মহিদুলের সাথে জমিদার বাড়ি গেল। বিশাল এক পুকুর পেরিয়ে লোহার সদর গেট, তারপরে মস্ত আম বাগান। বাগান পেরোতে পেরোতে মহিদুল বললে, এখন এ বাড়িতে সেরকম কেউ থাকে না, বুঝলে?
বেশিরভাগ বংশধরেরাই বিদেশ গেছে কি, শুধু এই ছোট কর্তা আর তার এই পরিবারই অন্তর্মহলটায় থাকে। একটা বিশাল বৈঠকখানায় দেখতে পেলাম পুরনো সেগুন কাঠের একটা সোফায় প্রেম বসে আছে। আমাদের আসতে দেখে প্রেম যেন একটু হতচকিত হয়ে উঠল। আসেন আসেন, বসেন বসেন। কিছু হয়েছে কর্তা? কি আর কমু, কাল থেকে 30 ভরি গয়না আর বাগান বাড়ির দলিল গায়েব। কোন কি কর্তা? তারপর আর কি, মালতীকে জিগাইতেই কইলে রামুকে নাকি কিছুদিন ধরে সিন্ধুকের সামনে যাতায়াত করতে দেখেছে। রামু এ কাজ করতে পারবে? দেখো, কে কি কাজ করতে পারবে তা তো আর আমার জানা নেই, সব প্রমাণ কইবে। যাকে সেসব কথা বাদ দাও। তা মিস্টার নীলকান্ত, আজ কিন্তু আমাদের বাড়ি সারাদিন কাটাতে হবে বলে দিলাম। আচ্ছা বেশ, আর একখান রিকোয়েস্ট, আমার একটা সুন্দর করে পোর্ট্রেট ছবি তুলে দাও দেখি। নিশ্চয়ই, আমার এই ক্যামেরা দিয়ে আপনি ইনস্ট্যান্ট ফটো পেয়ে যাবেন। কও কি, এখন হাতে গরমে দাও দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা বাবা বাবা, এ তো একেবারে জাদুর মতো। এই ক্যামেরাটার কি কয়? এটা জাপানি পোলারয়েড ক্যামেরা। পোলারয়েড? বাবা বাবা বাবা, বেশ বেশ। এই মহিদুল, যাও বাবুর এবার পুরো বাড়িখান ঘুইরা দেখাও। আচ্ছা ছোট কর্তা। তাহলে আসছি এখন। সেদিন বেশ অনেকগুলো ছবি তোলা হলো। অন্তর্মহল, নাটমহল, খাজাঞ্চিখানা, দালান কোঠা, সেগুলো পেরিয়ে তাদের বিঘা বিঘা জমি। মনে হচ্ছিল ঝোলায় করে একখণ্ড বাংলাদেশের ইতিহাসকে সঙ্গে করে নিয়ে আসতে চলেছি। এই দেখ সেই অ্যালবাম, আজও যত্ন করে রেখে দিয়েছি। বলো কি গো মামা, এখনো রেখে দিয়েছো? তবে আচ্ছা, তারপর কি হলো? তারপর পরের বছর মানে 88 সালে যখন মানিকগঞ্জ গেলুম, নৌকায় চড়ে দেখি চারিধার ফাঁকা, এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে চারদিকে। ব্যাপারটা কিছুতেই মাথায় আসছিল না। মাঝিকে জিজ্ঞেস করলুম, কি ব্যাপার গো মাঝি ভাই, এবার চারদিকে এত ফাঁকা ফাঁকা কেন? সামনে পয়লা বৈশাখ, কই কিছু শোরগোল তো দেখছি না। আপনি জানেন না বাবু, এবার সারা গায়ে মহামারী হয়েছে। কোন এক অজানা অসুখে সারা গায়ে একেবারে সন্ন্যাসার হয়ে গেছে কি। ছ্যাদ করে উঠল। তবে কি এতে মহিদুলেরও কিছু ক্ষতি হলো? কে জানে। গত 4 মাস ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই। গ্রামে ঢুকে কান্না পেল আমার। সারা গ্রামে শুধু হাহাকার, কান্নার রোল। কত লোক দেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। নিমতা গ্রামে মহিদুলের বাড়ির কাছে আসতেই দেখলাম দরজায় তালা ঝোলানো। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এক ভদ্রলোক জিজ্ঞেস করলে, কারে খুঁজছেন? মহিদুলকে। তারপর উনি মাথা নিচু করে বললেন, ও তো আর নাই। কথাটা শুনে আমার হৃৎপিণ্ড খালি হয়ে গেল নিমেষে। মহিদুল মারা গেছে এই মহামারীতেই? না না বাবু, তবে ওই জমিদার বাড়ির ছোট ছেলে মহিদুলরে খুন করেছে। এটা কি করে সম্ভব? মহিদুল তো তার বাড়িতে কাজ করত। ওই জমিদারের বংশধর প্রতি বছর নতুন নতুন লোকরে কাজে রাখত, তারপর মিথ্যা চুরির দায়ে তাদের ভয় দেখিয়ে তাদের জমি জমা বাড়ি ঘর সব হাতাতো, তারপর তাদের মেরে ফেলত। মহিদুল তার প্রতিবাদ করেছিল। তাই কি বলছেন কি? আমি আজই এর একটা বিহিত করব। না না না, তা কি করে করবেন? মহিদুল মারা যাবার মাস 2 পরে উনিও নদীতে গোসল করতে গিয়ে মারা যান। সে কি? জি। আর এখন গ্রামে যা পরিস্থিতি, তাতে গ্রামে থেকে আপনার আর কাজ নাই, বুঝেছেন? ঠিকই বলেছেন। আচ্ছা, এখন গেলে নৌকা পাওয়া যাবে ঘাটে? তা পেয়ে যেতে পারেন, অবশ্যই যদি পা চালিয়ে যেতে পারেন তো। ঘাটের কাছে গিয়ে দেখলাম কোনো নৌকো নেই। আকাশে থোকা থোকা কালো মেঘ করেছে, ঠিক আমার মনের মতো।
একটা পিপল গাছের তলায় বসে ভাবছিলাম এখন কি করা যায়, কোথায় যাব আমি। ঠিক তখনই একটা দমকা হাওয়া, সাথে সাথেই আমার কাঁধে একটা স্পর্শ। আমি নড়ে চড়ে বসলাম। কে? আমি। এই তো মইদু, এই তো তুমি। কোথায় ছিলে? না দোস্ত, শুতে পারবে না আমার, আমি এখন আর তোমার মতো নই। মানে কি বলছো কি তুমি? ঠিকই বলছি দোস্ত, আমি এখন এক প্রাণহীন দেহ। কিন্তু কিভাবে? এসবের মানেটা কি? তুমি তো জানো দোস্ত, আমি কখনো কোনোদিন কোনো অন্যায় করিনি। এমনকি যা টাকা উপার্জন করতাম তার বেশিরভাগটাই গরিব দুঃখীদের বিলিয়ে দিতাম। কিন্তু তাই বলে কি অন্যায় সহ্য করব? না, তা মোটেই নয়। ওই জমিদার বাড়ির ছোট ছেলে আমার চোখের সামনে কত পরিবার ধ্বংস করেছে, কত মানুষ মেরেছে। প্রথমে আমি জানতাম না দোস্ত তার এই রূপ। সেদিন রাতের ঘটনা, বাগানে তালা দিয়ে ভুলের বসে আমি চাবিখানা বাড়ি নিয়ে গিয়েছিলাম। কিছু রাতে আমি তা ফেরত দিতে যাই। এ হে হে, আজ যে আমার মনখানা কোথায় ছিল কে জানে। বাবু জানতে পারলে আর রক্ষী রাখবেন আমার। দক্ষিণের ঘর থেকে খুব জোর শব্দ ভেসে আসছিল। আমি ভয় পেয়ে গেলাম। তারপর ছুটে সেখানে গিয়ে দেখি, বাবু, বাবু আমায় ছেড়ে দিন বাবু, আমি কিছু চুরি করি নাই। বিশ্বাস করেন, আমি কিছু চুরি করি নাই। আমি জানি তুই চুরি করিস নাই, কিন্তু গায়ের লোকেরা তো জানবে তুই চুরি করেছিস, আর সেই ভয় তুই গ্রাম থেকে পালিয়ে গেছিস। নে এবার চটপট টিপ চাপখানা দিয়ে দে দেখি। না বাবু না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন বলছি। আমি টিপ চাপ দেবো না বাবু, আমি টিপ চাপ দেবো না। চাপ দিবি না? দিবি না চাপ? আই আই, কে আছিস? ধর বেটাকে ধর। ব্যাস ব্যাস ব্যাস, কাজ খতম। এরপর শয়তানটা তিল দণ্ড দেরি না করে কোমর থেকে একখান পিস্তল বের করে গুলি চালিয়ে দিল ওর ওপর। দাঁড়ায় দাঁড়ায় সব শুনছিলাম। প্রচন্ড রাগ হলো আমার। শেষে বললাম, এইটা কি করলেন আপনি? এখন নিরীহ মানুষকে মেরে ফেলেন এইভাবে? এই, তুই এখানে কি করছিস? কি ভেবেছিলেন আপনার এই কুকর্ম কেউ জানতে পারবে না? আজ আমি সব গ্রামবাসীকে জানাবো আপনার এই সব অনাচারের কথা। আমায় কেউ আটকাইতে পারবে না। এই আমি চললুম। এই কে আছিস? এখনই ধর বেটাকে, পালাতে যেন না পারে। সে রাতে আমায় ওরা চুরি দিয়ে কোপালো, কিন্তু আমি হার মানিনি দোস্ত। পিঠে চুরির আঘাত সত্ত্বেও আমি গ্রামের পথ দিয়ে ছুটেছিলাম। সবাইরে চিৎকার করে জানিয়ে দিয়েছিলাম ওই জমিদার বাড়ির ছোট ছেলের সব কুকর্মের কথা। তারপর আর কি, মাটিতে লুটিয়ে পড়লাম। কথায় কয় না, বাপ তার বাপকেও ছাড়ে না। আমার মৃত্যুর পরেই ওই শয়তান প্রেমসেন পানিতে ডুবে মারা যায়, কিন্তু মরে গিয়েও কি ওর শয়তানি রূপ যায়? মানে জি, ওই শয়তানটা বেঁচে থাকতো মানুষের ক্ষতি করেছে, মরে গিয়ে এই গ্রামের সব মানুষের ক্ষতি করেছে। পানির মধ্যে বিষাক্ত ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, যাতে এই গ্রামের সব মানুষের ক্ষতি হয়, এই গ্রাম ধ্বংস হয়ে যায়। কি বলছো কি তুমি? ঠিকই বলছি দোস্ত। তাহলে এখনের উপায় একখানা আছে দোস্ত, আর তোমাকে এই মৃত্যুপুরী রীতি কথাখানা লিখতে হবে। কি পারবে না? নিশ্চয়ই পারবো। বলো কি করতে হবে।
সেই বোতলে উল্লেখিত সমস্ত নিয়ম ওরা মেনে চলল। অচিরেই কখন সে অশোক গ্রাম ছেড়ে পালালো, ওরা টেরও পেল না। মামা, ওই শয়তান লোকটার তাহলে কি হয়েছিল? ওর ব্যবস্থা মহিদুলই করেছিল। সে গল্প না হয় আরেকদিনই হবে। আর আজও তাই বলি তোদের, সমস্ত নিয়মাবলী মেনে চললে কোনো অশুভ শক্তি এই পৃথিবীতে থাকতে পারবে না। মানে আমরা যাকে বিজ্ঞানের ভাষায় ভাইরাস ব্যাকটেরিয়া বলি। একদম মামা, একদম। তাহলে কি কি করবি শোন। বারবার হাত ধোয়া অভ্যেস করবি। হাত সাবান দিয়ে এবং জল দিয়ে ধুবি, কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব ব্যবহার করবি। আপাতভাবে হাত পরিষ্কার মনে হলেও হাত ধুয়ে নিবি। হাঁচি অথবা কাশির সময় রুমাল দিয়ে অথবা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখবি। অনেক লোক উপস্থিত আছে, এমন কোথাও অংশগ্রহণ করা থেকে দূরে থাকবি। মাথায় ঢুকেছে তো? একদম। আমরা করোনাকে হারাবোই। কি পারবো না? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। হ্যালো বন্ধুরা, আমি সুজীব। তোমরা অনেকেই আমাকে চেনো অথবা চেনো না। আমি গল্পের চরিত্রগুলির কণ্ঠদাতা এবং আজকের গল্পের রচয়িতা। বহুদিন থেকেই এরকম একটি কাজ করার আমাদের ইচ্ছে ছিল, যেখানে বাংলাদেশ এবং ভারতকে সাথে নিয়ে আমরা একটি গল্প করতে পারি। এই গল্পটি করে আমরা সত্যি খুবই আনন্দিত। তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টসে জানিও। আর এরকম গল্প তোমরা ভবিষ্যতেও চাও কিনা সেটাও আমাদের জানিও। গল্প সম্বন্ধিত বিভিন্ন ধরনের আপডেটস পাওয়ার জন্য অথবা তথ্য জানবার জন্য আমায় ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও সার্চ করে তো পেয়ে যেতেই পারো। আজকের জন্য বিদায়।